মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার অবস্থার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? মেজর মুজাফফর হোসেন ভাই শেয়ানা, আপনারা জানেন এর মধ্যে ঘটনা জানা গেছেন কিভাবে তাকে ধরছে। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হওয়া বলতে পারেন আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ইতিমধ্যে অবগত আছেন, দীর্ঘ ৪৫ বছর পর জিয়াউর রহমানের খুনি এবং প্রধান আসামি মুজাফফরকে গ্রেপ্তার করা হয়েছে। কার নির্দেশে জিয়াউর রহমানকে শেষ করেছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন এই নির্মমভাবে শেষ করা হলো? এর পিছনের মদতদাতা কে ছিল? কাদের নির্দেশে আসলে মুজাফফররা এই ঘটনা ঘটিয়েছে? সেটি অবশেষে প্রকাশ করল সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস তিনি তার একটি লাইভ ভিডিওতে পুরো বিষয়টি আলোচনা করেছে এবং এতদিন কাদের আশ্রয় ছিল, কিভাবে আত্মগোপনে ছিল, কারা মুজাফফরকে শেল্টার দিয়েছে, সমস্ত বিষয় তিনি ক্লিয়ার করেছেন। এবং সাংবাদিক ইলিয়াস হোসেন একটা কথা বলেছে যে তারেক রহমানের পাশেই থাকতেন মুজাফফর, কিন্তু তাকে এতদিন খুঁজে পাওয়া যায়নি। মুজাফফর নাম বদলে হয়েছিলেন জয় ব্যানার্জি ওরফে বিপ্লব সরকার। শত চেষ্টা করেও এই মুজাফফর রক্ষা পায়নি, শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। এখন অপেক্ষা কী ধরনের শাস্তি দেওয়া হয় তার সেটি দেখার। তারেক রহমান কি সিদ্ধান্ত নেয়, তার বাবার প্রধান আসামিকে কী ধরনের সাজা দেওয়া হবে সেটি দেখার অপেক্ষায় আছে সারা দেশবাসী। চলুন কথা না বাড়িয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধান আসামি মুজাফফর এতদিন কোথায় ছিল, কার নির্দেশে এই ঘটনাটি ঘটিয়েছে, বর্তমান সময়ের সাহসী সংবাদকর্মী, সাহসী কণ্ঠ সাংবাদিক ইলিয়াস কি বক্তব্য দিল, কি তথ্যপত্র উপস্থাপন করলো, কি বিশ্লেষণ করলো সেটা দেখি, তারপরে কথা বলি। আসসালামু আলাইকুম। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন, তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাই গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে, মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত 2 বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে 2 বছর, এই 2 বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল 2 বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনা প্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনা প্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই, দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। তাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হইলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না।
আমার নিজের রিলেটিভ তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন, সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোন একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায় তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে, তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরিয়ে দেবে না। একমাত্র অপরাধ আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিক করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল 15 বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপরে করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাঁড়িয়ে রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল 15 বছর এইভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার 24-এর পরও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন না, আটক হয়েছে, এই শিরিন শারমিন এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়ে দেয়, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি পিলখানা আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হইল, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ভারত সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর এর কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান ভারত সরাসরি জড়িত ছিল, এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জু করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। কারণ 24 পদাতিক ডিভিশনে আপনি সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তারে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমান দিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে করা হলো, কেন এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান কাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30 মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান, আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে মানে খুশির খবর হচ্ছে এটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না মানে বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার, এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুবই মানে সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর।
তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআর এর কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা, এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা আপনার বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গিয়েছে, 2 বছরে 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই, এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যে ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে, সেই ঘটনা তো আমি মনে করি যে 2 দিন আগে কনক সরোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয়, সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাইলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল? কারা দেখেছে? কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইলো? কেন এটা ধরা যায় নাই? কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই? এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে, আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হইলো, আপনার তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, মানে বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল এই পাকিস্তানের সাথে আবার সেই ওআইসিতে গিয়ে যোগ দেওয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা, এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে এটা ঠেকানো যায় নাই। সো ভারত সবসময় তার বিরুদ্ধে যেই চোখ তুলে তাকাবে তাকে তারা হত্যার চেষ্টা করবে। তারেক রহমানকে এরকম কোনো কিছু করলে আমি অবাক হব না, কারণ এখন আমরা বললে আবার অনেকে মনে করতে পারে যে জন্য কিছু বলি না, যে ও হ্যাঁ এখন তারেক রহমানের জন্য এত পীড়িত হয়েছেন। ভাই, তারেক রহমানরে আমি যদি আমার জিজ্ঞেস করেন, গত এই 2 বছরও বহুবার বলেছে যে তারেক রহমানের কিছু জিনিস আছে, তিনার এই গত 5-7 বছরে তার ব্যাপারে যতটুকু জেনেছি, তিনার কিছু ভালো পরিকল্পনা আছে। এটা আমার ভিডিও বোধহয় যারা 2 বছর দেখেছেন এখনো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন, বলেছে আগেও। কিন্তু তার আশপাশের কিছু লোকজন এখন ওই যে জাহেদ মাহেদ এগুলোর করা হয়েছে, তো এগুলো আমার কাছে ভালো লাগে না। এবং নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমি সরাসরি জামাতের পক্ষে অবস্থান নিয়েছি। তাদের কারণে, এটা আমার সমস্যা নেই, তাদের সমস্যা। তাদের আমাকে জানানো উচিত যে আমরা এই কারণে করেছি। আমি তাদের কাছে আমার এত মাপ চাওয়ার কিছু নেই, তাদের তেল মারার কিছু নেই। তারপরেও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং এই নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে তারেক রহমানকে আমি সাপোর্ট করি এবং আমি চাই তারেক রহমান সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার কোনো সমস্যা নেই। এখন এই মুহূর্তে যদি তারেক রহমান মনে করেন জামাত ইসলাম, তারা এত ছাড় দিচ্ছে কেন? তারা ছাড় দিচ্ছে কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি নাকি আমরা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিশতে দেই, তাহলে এই দেশটা আবার সেই ইন্ডিয়ার পেটে যাবে। সো তার চেয়ে বেটার আমরা বিরোধী দল থাকি, তারেক রহমান ক্ষমতায় থাকুক। এই জন্য তারা ছাড় দিচ্ছে। অনেক কিছুতেই বিরোধী দলের যেই রিয়েক্ট করা দরকার যেভাবে, তারা সেটা করে না। সো আমার যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এই মুহূর্তে যদি তার কোনো একটা ক্ষতি হয়, সেক্ষেত্রে দেশের ভেতরে কিন্তু বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খলা আসলে ঠেকিয়ে রাখা সম্ভব হবে কিনা আমি জানি না। এখন তো সবাই বিএনপি হয়ে গিয়েছে, পুলিশের ভেতরে সবাই বিএনপি, আর্মির ভেতরে ওয়াকার নিজেও এখন বিএনপি। রাষ্ট্রপতি গতকালকে কি বলেছে দেখেন, শেখ হাসিনার এই দমন পীড়ন নির্যাতনের বহিঃপ্রকাশ আপনার জুলাই বিপ্লব। রাষ্ট্রপতি এখন এই কথা বলে, এই বদমাইশের বাচ্চা। সবাই এখন বিএনপি, খালি আমরা হইলাম কি বিএনপি বিরোধী হয়েছি। যাই হোক, তো এই রাতারাতি কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তারেক রহমানের যদি কিছু একটা হয় সেখান থেকে দেশকে, এবং এইবার যদি ইন্ডিয়া আপনার কোনোভাবে নিয়ন্ত্রণ নিতে পারে, সেই নিয়ন্ত্রণ ধরে রাখবে। যে কারণে আমরা মনে করি তারেক রহমান এই বিচারগুলো করতে যাচ্ছে, আমরা এটার সমর্থন জানাই, সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে সেটা করতেও চাই, সব দিক থেকে সমর্থন দিতে চাই।
কিন্তু করতে হইলে শক্ত হয়ে মাজা কোমর শক্ত করে তারপরে করতে হবে। নিজের নিরাপত্তা দেখতে হবে এবং ভারতের সাথে আমাদের এই পর্যন্ত 1971 সালের আগ থেকে এই পর্যন্ত কি কি ঘটনা কিভাবে এই যে মেজর মুজাফর সে নিজে আপনার ছিল, আপনার রক্ষী বাহিনীর সদস্য ছিল, সে রক্ষী বাহিনীর প্রথম কমিশন পাওয়া অফিসার, সে রয়ের সদস্য ছিল। সো এই মেজর জেনারেল মঞ্জুরকে কেন করা হইলো, এর সাথে সাথে কি কি ছিল, সব বিষয়গুলো একদম 71 থেকে এই পর্যন্ত সব জিনিসগুলো আমার মনে হয় জাতির সামনে তুলে ধরা উচিত। তো সেটা আমার বিশ্বাস যে তার বিচার প্রক্রিয়াটার মধ্য দিয়ে এই জাতি সেই ঘটনাগুলো জানবে এবং ভারতের মুখোশ আরো একবার তারেক রহমান এই জাতির সামনে প্রকাশ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে এই মোজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাণ্ড। এই ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। মেজর মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মোজাফফর হোসেন সহ ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ১৯৮২ সালে মোজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মোজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে। 4 দশকেরও বেশি সময় পর জিয়া মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন। মেজর মুজাফফর হোসেন ভাই শেয়ানা, আপনারা জানেন এর মধ্যে ঘটনা জানা গেছেন কিভাবে তাকে ধরছে। তাও 2 লাইনে বলি। তার মেয়ে বেসরকারি একটা অফিসে চাকরি করত। আমাদের দেশের সেরা গোয়েন্দা ভাই, হ্যাঁ সেরা গোয়েন্দা, ওনারা ওই মেয়েটাকে ফলো করতে লাগলো। বেশ কিছুদিন ফলো করার পর দেখা গেল এই মেয়েটি তো নিজের বাসায় যায়, স্বামীর কাছে যায়, কিন্তু মাঝে মাঝে ডিওএইচএস এর একটি বাড়িতে যায়। ওই বাড়িতে কেন যায়, কার কাছে যায়, ওইটাই তারা ফলো করতে লাগলো। তারপর এই গত বুধবারে ওই ঘরের মধ্যে যায় বেল বাজাইছে, দরজা খোলা হয়েছে, কাজের লোকজন দরজা খুলছে। কে আপনারা? যে আমরা ওই টেলিকম অফিস থেকে আসছি। উনি কি আছেন? ওই আপার নামটা নিছে, ওই মেয়েটার নামটা নিচ্ছে, ওনাকে একটু ডাকেন। ভিতর থেকে কিন্তু এই মুজাফফর শুনতেছে। যেহেতু সে আর্মিতে ছিল, তার সন্দেহ হয়েছে যে এত রাত্রে অফিসের লোকজন কেন আসবে, কি কারণ। উনি নিজেই বাইর হয়ে আসছে। আর গোয়েন্দাদের কাছে একটা তথ্য ছিল, সেই তথ্যটা এই মুজাফফর বুঝতে পারে নাই। সেটা কি জানেন? ওনার এই জায়গাটায়, এই নাকের নিচে এই জায়গাটায় একটা আঁচিল ছিল, ওই যে কালো কালো একটা আঁচিল ছিল। উনি কিন্তু চেহারা চেঞ্জ করছে, বডি চেঞ্জ করছে, মোটা হয়েছে। উনি কিন্তু ওনার অতীত মুইছা ফেলাইছে, নামও চেঞ্জ করছে, সব কিছু মুইছা এই ডিওএইচএস এর মতো জায়গায় বসবাস করত। এখানে কিন্তু জানেন
5 থেকে 6 লেয়ারের গোয়েন্দা কাজ করে। এই ডিওএইচএস এ যারা থাকে সবই ভাই এই সাবেক আর্মির লোক। এখানে সমস্ত গোয়েন্দারা সবসময় নজরদারি করে। ওর মধ্যেই উনি কিন্তু ছদ্মবেশে ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, কম কথা বলতো, মানুষকে বুঝাইছে। উনি একজন নিরহ টাইপের লোক, রিটায়ার্ড লাইফ, ভারতে ছিল বহুদিন, তারপরে এখানে থাকা শুরু করছে। আর ওই মেয়েকে ফলো কইরা গোয়েন্দারা ধইরা ফেলছে ওই আচিলটার কারণে। অপরাধীর অপরাধ মুছতে পারে না ভাই, চিহ্ন থাইকাই যায়, এটাই তাকে ধরায় দিল। কিন্তু কথা হইলো ধইরা তো আবার আর্মিদের কাছে দিয়ে দিছে। এখন কি আমরা জানতে পারলাম কি কারণে শহীদ প্রেসিডেন্ট শহীদ হইল? এই তথ্যটা তো আমাদের জানতে হবে। পিছনের রহস্য কি, কারা কারা জড়িত, আমরা কি জানতে পারবো? নিশ্চয়ই জানতে পারবো না। কিন্তু পাপ তো বাপ কেউ ছাড়ে না। নিয়তির লেখা মুছবেন কিভাবে সেটা তো মুছতে পারবেন না, ঠিকই ধরা খায়া গেল। এই যে চিটাগাং গেছিল কোনো সরকারি কাজে না, সরকারি কাজে না, উনি গেছিলেন ওনার দলের ভিতরে কিছু প্রবলেম ছিল, বিএনপির ভিতরে কিছু প্রবলেম ছিল, দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্ব নিয়ে ওই সার্কিট হাউসে মিড নাইট পর্যন্ত মিটিং করছে সবাইকে নিয়ে, চিটাগাঙ্গে যারা বিএনপি করতো তাদের নিয়ে। ওই দ্বন্দ্ব মিটাইতে কিন্তু ওইখানে গেছিল। দেখেন উনি তখন কিন্তু দেশের একজন প্রেসিডেন্ট, আবার দলেরও প্রধান, যার জন্য ওনাকে যাইতে হয়েছে। এই দলের প্রধান যদি উনি না হয়ে অন্য কেউ হইতো বিএনপি থেকে, তাহলে কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিটাগাং যাওয়ার দরকার হইতো? নিশ্চয়ই দরকার হইতো না। দলেরও প্রধান এবং দেশেরও প্রধান। দেখেন ঠিক ওই একই নিয়ম এখনো চলে আসতেছে। একজন মানুষ দেখেন দেশের প্রধান, সরকারের প্রধান, দলের প্রধান এবং আমাদের এই সংসদের প্রধান। শিশির মনির সাহেব এই কথাটা আজকে বলতেছিল। সত্যি তো ভাই, একজন মানুষের এত পাওয়ারের কি দরকার? কি করবে এত পাওয়ার দিয়া? উনি দেশের প্রধান থাকবে, আবার দলেরও প্রধান, সরকারেরও প্রধান, আবার সংসদেরও প্রধান। এত পাওয়ারের কি দরকার? এই পাওয়ার গুলা ভাগ করে দিতে হবে। ওইটার নামই ছিল সংস্কার। আর এই সংস্কার না হইলে ভাই কোনোদিনই দেশ বদলাবে না। কারণ আপনি যে দেশের প্রধানমন্ত্রী হইলেন, আমরা ভোট দিছি আপনাকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে, দলের প্রধান হিসাবে কিন্তু ভোট দেই নাই। আমরা ভোট দিছি দেশের প্রধান হিসাবে। কিন্তু আপনি দেশের প্রধান থাকবেন, দলের প্রধান অন্য কাউকে কইরা দেন, অসুবিধা কি? ওইটুক ছাড় তো দিতেই হবে। কিন্তু আপনারা কি বলতেছেন যে আমরা সংস্কার মানি না। এটা আমরা আগেও বলছি, এখনো বলছি, আমরা সংস্কার মানি না। মির্জা ফখরুল সাহেব বলতেছিল হ্যাঁ যে আমরা সংস্কার মানি না, তবে আমরা সংশোধন করব। হ্যাঁ, এই সংবিধানকে আমরা সংশোধন করব, মানে একটু রদ বদল করবে। সংস্কার করলে তো ভাই একজনের হাতে অত পাওয়ার থাকে না। হ্যাঁ ভাই, দেশের প্রধান, সরকারের প্রধান, আবার সংসদের প্রধান, আবার দলেরও প্রধান, এত পাওয়ার থাকে না। এই জন্যই মানে না। আর জুলাই নিয়ে বর্তমানে যে নাটক হইতেছে, নাটক বলা যায় না, পুরাই সিনেমা হয়ে গেছে। কারণ প্রত্যেকেই বলে হ্যাঁ আমরা তো মানি, জুলাইয়ের সঙ্গেই আমরা আছি, আর বাস্তবে যায় দেখেন ওনারা আসলেই নাই। কি বলে জানেন? এই মির্জা ফখরুল সাহেব বলতেছে ওরা কেন জুলাই চায় আমরা বুঝি না, জুলাইকে ব্যবহার কইরা ক্ষমতায় যাইতে চায়। ৪৫ বছরের ফেরারি খুনি অবশেষে খাঁচায়। হ্যাঁ দর্শক, যে হাত দিয়ে স্বাধীন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বুক ঝাঁঝরা করা হয়েছিল, ঠিক ৪৫ বছর পর সেই হাতেই পড়ল আইনের হাত করা। একবার ভাবুন তো, একটা মানুষ দেশের খোদ রাষ্ট্রপতির রক্তে নিজের হাত রাঙিয়ে কিভাবে 4 দশকেরও বেশি সময় পৃথিবীর বুকে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে, আর এবার সেই কল নাড়িয়ে দিয়েছেন খোদ নিহত রাষ্ট্রপতির ছেলে। ছেলে ক্ষমতায় এসে দীর্ঘ 4.5 দশক পর ঠিকই খুঁজে বের করলেন বাবার খুনিকে। ধরা পড়ল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম মূল কুশীলব, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। কোথায় লুকিয়েছিল এই দুর্ধর্ষ খুনি? ভারত থেকে কিভাবে সে ঢাকায় ঢুকলো? ডিবি পুলিশের খাঁচায় বন্দী হওয়ার পর এখন ঠিক কোথায়, কার পাহারায় রাখা হয়েছে তাকে? তার কি ফাঁসি হতে যাচ্ছে, নাকি ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বেরিয়ে আসবে পেছনের আরো বড় কোনো রাঘব বোয়ালের নাম, যে ঘাতক একদিন দাম্ভিকতার সাথে ওয়্যারলেস সেটে বলেছিল দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন। সেই ঘাতক আজ মৃত্যুর প্রহর গুনছে কিভাবে? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সম্পূর্ণ পলিটিক্যাল অ্যানালাইসিস থাকছে আজকের এই ভিডিওতে, তাই কোনোভাবেই স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আসা যাক সেই কালো রাতের কথায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, আর ঘাতকদের তো নয়। সময়টা 1981 সাল। 29 মে তৎকালীন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি সরকারি সফরে চট্টগ্রাম যান। রাতে তার বিশ্রামের বন্দোবস্ত করা হয় চট্টগ্রামের সার্কিট হাউসে। তখন কে জানতো এই সার্কিট হাউসই হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক রক্তাক্ত এবং ট্র্যাজিক মঞ্চ।
30 মে ভোররাত, আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে, চারদিক নিস্তব্ধ, শুনশান নীরবতা। সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে হঠাৎ সার্কিট হাউস এলাকায় গর্জে উঠল একদল বিপদগামী সেনা সদস্যের সাবমেশিন গান। সার্কিট হাউসের নিরিবিলি পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক ভয়াল মৃত্যুপুরীতে। একদল উশৃঙ্খল ঘাতক সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি তার উদ্দেশ্যে সেখানে অতর্কিত আক্রমণ চালায়। আর এই যজ্ঞের একেবারে সামনের সারিতে লিডিং রোলে ছিলেন এই মেজর মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মুসলেউদ্দিন। ইতিহাসের পাতা ঘাঁটলে এবং সেই সময়কার মামলার বিবরণী থেকে যে তথ্য বেরিয়ে আসে তা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে তুলবে। সার্কিট হাউসের সেই অন্ধকার রাতে ঘাতকদের বুটের শব্দ আর বৃষ্টির তোড়ে যখন জিয়াউর রহমান নিজের রুম থেকে বেরিয়ে আসেন, তখন এই মেজর মোজাফফরই প্রথম তাকে শনাক্ত করেন। শুধু শনাক্ত করেই তিনি ক্ষান্ত হননি, তার নির্দেশেই এবং তার হাত দিয়ে সরাসরি গুলি চালানো হয় প্রেসিডেন্ট জিয়ার বুকে। ঝাঁঝরা হয়ে যায় এক মহান রাষ্ট্রনায়কের বুক। ফ্লোরে লুটিয়ে পড়েন তিনি। ঘাতক মোজাফফর এখানেই থামেনি। জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে নিয়ে গিয়ে অত্যন্ত গোপনে কবর দিয়ে আসে সে। প্রেসিডেন্টের মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘাতক মোজাফফরের উল্লাস ছিল পৈশাচিক। সে ছুটে যায় ওয়্যারলেস সেটের কাছে। এরপর চট্টগ্রামে তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে রেডিও মেসেজে অত্যন্ত দাম্ভিকতার সাথে ইংরেজিতে একটি বার্তা পাঠায়। সে বলে, দ্য প্রেসিডেন্ট হ্যাজ, রাষ্ট্রপতিকে করা হয়েছে। কিন্তু ঘাতকদের সেই পৈশাচিক উল্লাস বেশি দিন টেকেনি। খবর ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিদ্রোহীদের। পতন ঘটে জেনারেল মঞ্জুরের। পরিস্থিতি বেগতিক দেখে জেনারেল মঞ্জুর সহ বেশ কয়েকজন ঘাতক পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যান। পরবর্তীতে এক রহস্যময় পরিস্থিতিতে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মুসলেউদ্দিন সহ বাকিরা ধরা পড়েন এবং কোর্ট মার্শালের মাধ্যমে 1981 সালের সেপ্টেম্বরে 12 জন সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু সেই ফাঁসির দড়ি থেকে অত্যন্ত সুকৌশলে ফসকে যায় দুজন, মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস.এম. খালেদ। তারা রাতের আধারে সীমান্ত পার হয়ে পালিয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ লুকোচুরি খেলা। একটা বছর নয়, দুটো বছর নয়, দীর্ঘ 45টি বছর। ভাবা যায় রাষ্ট্রপতির খুনি হিসেবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে মোজাফফর হোসেন ছদ্মবেশে দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিল। নিজের নাম পাল্টে পরিচয় গোপন করে সীমান্ত পার হয়ে বিভিন্ন জায়গায় সে এক ফেরারি জীবন পার করছিল। সে হয়তো ভেবেছিল বাংলাদেশের মানুষ তাকে চিরতরে ভুলে গেছে। সে হয়তো ভেবেছিল জিয়াউর রহমানের খুনের বিচার আর কখনোই তাকে ছুঁতে পারবে না। 45 বছর পর কে আর তাকে খুঁজবে, এ ভেবে সে হয়তো নিশ্চিন্তেই ছিল। কিন্তু সে ভুলে গিয়েছিল রক্তের ঋণ কখনো তামাদি হয় না। জিয়ার রক্ত যা ধমনীতে, সে তারেক রহমান একদিন দেশের হাল ধরবেন, এটা ঘাতক মোজাফফর হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, তখন পুরো দেশের দৃশ্যপট রাতারাতি পাল্টে যায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরই গোয়েন্দা সংস্থাগুলোকে নতুন করে ঢেলে সাজানো হয়। আর সবচাইতে বড় নির্দেশটি আসে খোদ সরকারের শীর্ষ পর্যায় থেকে। পিতার খুনিদের যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। শুরু হয় অপারেশন ম্যানহান্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি অত্যন্ত গোপনে মাঠে নামে। আধুনিক প্রযুক্তি, রাডার ট্র্যাকিং, হিউম্যান ইন্টেলিজেন্স এবং আন্তর্জাতিক সোর্সের মাধ্যমে তারা তথ্য সংগ্রহ করতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর গোয়েন্দারা জানতে পারে ঘাতক মোজাফফর সম্প্রতি তার গোপন আস্তানা ছেড়ে ঢাকার আশেপাশে কোথাও অবস্থান করছে। অবশেষে আসে সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ডিওএইচএসে একটি বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। অবশ্যই ব্যক্তিগত অভিব্যক্তি এবং মতামত প্রতিক্রিয়াটা জানাবেন কমেন্টে। আপনারা কি বলতে চান? সাংবাদিক ইলিয়াস বরাবরই ন্যায় নিষ্ঠার সঙ্গে কথা বলে, তথ্যপত্রের ভিত্তিতে কথা বলে। সাংবাদিক ইলিয়াস মনে করি আমরা যে তিনি বর্তমান সময়ের সবথেকে সাহসী সংবাদকর্মী। যাই হোক, একটা কথা বলতে চাই, মোজাফফর এবং তার সহযোগীরা যেখানেই থাকুক না কেন, আজ বাদে কাল তাদের অবশ্যই আটক করা হবে। তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। এবং মোজাফফরের কপালে শনি আছে, তিনি এত সহজে পার পাবেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই তার বাবার প্রধান আসামিকে কঠোর থেকে কঠোরতম সাজা প্রদান করবে, সেটি দেখার অপেক্ষায় আছি আমরা। এবং মূল হোতা আসলে কে, কার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছিল, সেটি খতিয়ে বের করা হবে। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে এবং রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, এখানে এ পর্যন্তই। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।